হ্যাঁ মা তিশা, বল, জিম থেকে বের হয়েছিস? তিশা হেসে বলে উঠল, বাবা, আমি তো তখনই বের হয়েছি। শোনো, যেটার জন্য কল করলাম, একটা তাজা খবর আছে। আকরাম চৌধুরী বললেন। কি খবর? তিশা এবার একটু সতর্ক হয়ে বলল, বাবা, রোজা ম্যাম যে তোমাকে একটা মেল করে একটা মানুষের ছবি পাঠিয়েছিল, সেই মানুষটার সমস্ত ডিটেলস আমি বের করে ফেলেছি। ইভেন তার 14 গোষ্ঠীর সমস্ত খুঁটিনাটি তথ্য সব বের করে ফেলেছি। আকরাম চৌধুরীর চোখ চকচক করে উঠল। সত্যি? তুই সত্যি পেরেছিস মা? তিশা নিজের শার্টের কলারটা ঝাঁকিয়ে বলল। পারবো না মানে? দেখতে হবে না মেয়েটা কার? আকরাম চৌধুরী খুব খুশি হলেন যেন। তিনি বললেন, শোন মা, তুই একটু অপেক্ষা কর, আমি ম্যামকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। তিশা হ্যাঁ বলে ফোনটা কেটে দিল। আকরাম চৌধুরীর সঙ্গে সঙ্গে রোজার নাম্বারে কল করলো। সবকিছু শোনার পর রোজা বলে উঠল। আপনার মেয়ে এসব বের করেছে? আকরাম চৌধুরী বলেন, হ্যাঁ ম্যাম, আমি আসলে একটু এসব নিয়ে টেনশনে ছিলাম। তো কাল রাতে আমার মেয়ে আমাকে বলল যে সে আমাকে সাহায্য করতে চায়। তখন আপনার পাঠানো ছবিটা আমি ওটা পাঠিয়ে দিয়েছি। আমি ভাবতেও পারিনি যে এত কম সময়ে ও এত কিছু বের করে ফেলবে। রোজা মাথা নেড়ে বলল। খুবই ভালো। আপনার মেয়ে দেখছি আপনার মতোই ট্যালেন্টেড। আকরাম চৌধুরী গর্বের সাথে হেসে বললেন, ম্যাম, আমি কি আমার মেয়েকে পাঠিয়ে দেবো আপনার কাছে? ও নিজে গিয়ে আসবে সব ফাইলগুলো নিয়ে। রোজা এবার ইতস্তত করে বলল, অ্যাকচুয়ালি মিস্টার চৌধুরী, আজ সম্ভব না। আমি আসলে আজকে একটু ব্রেক নিয়েছি, ছুটিতে আছি। আকরাম চৌধুরী একটু অবাক হয়ে বললেন, ম্যাম, আপনি আজকে ব্রেক নিয়েছেন? অবাক কাণ্ড। রোজা একটু ঠোঁট ভিজিয়ে বলল, আসলে আমার একটা কাজ আছে আজকে, খুবই গুরুত্বপূর্ণ কাজ। এই কারণে আমি আজ কোনো রকম অফিসিয়াল কাজে যেতে চাচ্ছি না। তাও পরে চাপ না আসার জন্য ভোরেই ফ্ল্যাট থেকে বের হয়ে সব কাজ করেছি। যাই হোক, আপনি একটা কাজ করুন, আপনার মেয়েকে বলে রাখুন যাতে আগামীকাল আমার সাথে আমার ফ্ল্যাটে দেখা করে। এভাবে কলে অথবা ভার্চুয়ালি আমি সমস্ত তথ্য নিতে চাই না। যে কোনোভাবেই ফাঁস হয়ে যেতে পারে। তার থেকে আপনার মেয়েকে সাবধান থাকতে বলবেন এবং সতর্কতার সাথে সমস্ত ডিটেলস নিয়ে আমার ফ্ল্যাটে আসতে বলবেন। আকরাম চৌধুরী বললেন, ওকে ম্যাম, কালকে আমি আপনার ফ্ল্যাটে আমার মেয়েকে পাঠিয়ে দেব। হ্যাভ দ্য নাইস ডে। শেষে ক্লান্ত আহমেদ দুপুরের দিকে যখন ঘরে ফিরে আসে, দরজা খোলার মুহূর্তেই সে কিছুটা চমকে ওঠে। ঘরের আলো জ্বালিয়ে রাখা, কিন্তু সে তো যাওয়ার আগে সমস্ত ঘরের আলো নিভিয়ে দিয়ে গিয়েছিল। আহমেদ মনে মনে ভালোই চিন্তায় পড়ে গেল। বাড়িতে কি কেউ এসেছে? না, তা কিভাবে সম্ভব? সৌরভ তো ওর হোস্টেলে ফিরে গিয়েছে। আহমেদ এবার নিজেকে বোঝালো, মনে হয় নিজেই যাওয়ার আগে আলো নিভিয়ে দিতে ভুলে গিয়েছে। নিজের গিটারটা সোফায় রেখে আহমেদ এগিয়ে গেল নিজের ঘরের দিকে। এখন খুব ক্লান্ত লাগছে, ফ্রেশ হওয়াটা প্রয়োজন। এরপর রোজাকে আর একবার কল করবে বলে চিন্তা ভাবনা করে ফেললো আহমেদ। কয়েকদিন পর নতুন গানের রেকর্ডিং হবে আহমেদের। আজকে সে লিরিক্সটাও মুখস্থ করে ফেলেছে। এখন শুধু প্র্যাকটিস করতে লাগবে। হাতের ঘড়ি খুলতে শুরু করে সেই গানটাই গুনগুন করে গাইতে গাইতে সে নিজের ঘরে ঢুকলো। ঘরে এসেই আর এক দফা চমক খেলো আহমেদ। তবে এই চমকটা তেমন স্বাভাবিক, শান্ত চমক ছিল না। তার চোখের মনি স্থির হয়ে গেল, এক মুহূর্তের জন্যে থমকে গেল, যেন তার শরীর এক মুহূর্তে জমে গেছে। তার চোখগুলো বিস্ফোরিত হয়ে সামনের দিকে স্থির হয়ে আছে। ঠোঁট কেঁপে উঠছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। বুকের ভিতরটা যেন তীব্রভাবে ধকধক করছে। এমন অনুভূতি যেন পুরো পৃথিবী থেমে গেছে। শুধু তার মাথার ভেতর চিন্তার ঝড় বয়ে যাচ্ছে। চোখের সামনে নিজের বিছানায় রোজা নামক রমণীকে জড়সড় হয়ে ঘুমোতে দেখে আহমেদ মনে করলো সে মনে হয় কোনো স্বপ্ন দেখছে। আজকাল মেয়েটা দিনের বেলাতেও তার স্বপ্নে আসছে। কি সাংঘাতিক বিষয়! এভাবে চলতে থাকলে তো আহমেদ পাগল হয়ে যাবে।
সত্যি সত্যি ধরে নিল সে হয়তো স্বপ্ন দেখছে, অথবা এটা ভ্রম। নিজের চোখটা বন্ধ করে কিছুক্ষণ সময় নিয়ে আবারও চোখ খুলল আহমেদ, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। এখনো সেই ঘুমন্ত রূপসী একই জায়গায় রয়েছে। আহমেদের চোখ যেন বিশ্বাস করতে পারছিল না। তাই নিজের বিছানায় রোজা শুয়ে ঘুমোচ্ছে। রোজা এখানে আসলো কি করে? আমার ফ্ল্যাটের চাবি পেল কি করে? আর পেলেও এভাবে এত সুন্দর করে এখানে চলে আসলো কেন? হঠাৎ করে এত ভালো হয়ে গেল কেন? হাজার রকম চিন্তা ঘুরতে থাকলো আহমেদের মাথায়। মুহূর্তের জন্যে নিঃশ্বাস আটকে গেল। মনে হলো যেন ভুল জায়গায় এসে পড়েছে। হঠাৎ করে ঘুমের ঘোরে রোজা একটু নড়ে উঠল। বাপাস থেকে ফিরে এবার ডান পাশে মুখ করে শুয়ে পড়ল। আহমেদ রোজার ঘুমন্ত মুখটা এবার ভালো করে দেখতে পেল এবং সে এটাও ঢের বুঝতে পারলো সে কোনো রকম স্বপ্ন দেখছে না। রোজার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। তার নিঃশ্বাসের শান্ত গতি, চোখের পাতার কোমল কম্পন আর মুখে ছড়িয়ে থাকা নির্ভার প্রশান্তি তাকে গভীরভাবে আকর্ষণ করলো। সমস্ত উদ্বেগ ধুয়ে গেল। রোজার মুখের দিকে তাকিয়ে এক অদ্ভুত মুগ্ধতা তাকে গ্রাস করলো। আহমেদ হঠাৎ মুচকি হাসলো। তার কত দিনের ইচ্ছে ছিল তার এই বিছানায় রোজাকে ঘুমন্ত অবস্থায় দেখবে, অথচ এরকম তাৎক্ষণিকভাবে হঠাৎ করেই তার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে সে ভাবতেও পারেনি। আহমেদ নিজের হাতে থাকা ঘড়িটা রেখে গিয়ে গায়ের কোটটা খুলে ধীরে ধীরে রোজার দিকে এগিয়ে গেল। সেই কঠিন অদম্য ব্যক্তিত্বের নারীকে এখন কতটা ভিন্ন লাগছে। ঘুমন্ত অবস্থায় তার মুখের কঠোরতা যেন একটুও নেই। নরম কোমল এক প্রশান্তির ছায়া তার মুখ জুড়ে ছড়িয়ে আছে। চোখের পাতাগুলো শান্তভাবে বন্ধ এবং ঠোঁটের কোণে এক দুর্বল হাসি যা তার অগোচরেই ফুটে উঠেছে। আহমেদ অবাক হয়ে দেখল এই নারী যার সামনে সবাই ভয় পায় এখন কতটা শান্ত আর কোমল লাগছে। তার মুখের প্রতিটি রেখায় লুকিয়ে আছে এক মায়াময় সৌন্দর্য, যেন কঠিন আবরণের নিচে থাকা আসল মানুষটা এই মুহূর্তে ধরা দিয়েছে। রোজার চিবুকের নরম বাঁক, আলতো নিঃশ্বাসের সুর আর এলোমেলো চুলের ছায়ায় তার মুখের এক অদ্ভুত মাধুর্য ফুটে উঠেছে যা আহমেদকে এক মুহূর্তের জন্য স্থির করে দিয়েছে। আহমেদ ধীরে সুস্থে মেঝেতে বসে বিছানায় রোজার মাথায় থাকা বালিশে হাত রেখে ভর দিয়ে বসলো। রোজাকে এভাবে দেখতে পাওয়া যেন কোনো সুপ্ত ইচ্ছের পরিপূর্ণতা। আহমেদ ভুলে গেল নিজের ক্লান্তির কথা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকলো রোজাকে। কতদিন হলো সে এভাবে দেখার সুযোগ পায় না, কিন্তু তার দেখাতে যেন বাধা হয়ে দাঁড়ালো রোজার অবাধ্য চুলগুলো। আহমেদ হাত বাড়িয়ে দিয়ে রোজার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে হালকা করে কানে গুঁজে দিল। রোজার গালগুলো হালকা লাল হয়ে রয়েছে। নিশ্চয়ই মেয়েটা রোদ থেকে এসেছিল। নাকের ডগায় হালকা তেল জমেছে যেটা এখন চিকচিক করছে। বর্তমানে রোজা নাকে কোনো কিছুই পড়ে না, কিন্তু ভার্সিটি লাইফে আহমেদ রোজাকে নাকফুল পরতে দেখেছিল। কত সুন্দর না লাগতো তখন। এখন মেয়েটা নাকফুল তো দূরের কথা, কানের দুলটাও পড়ে না। মাঝে মাঝে তো আহমেদের ইচ্ছে করে এই নাক কানগুলো এখন কেটে দিতে। যখন কিছু পড়বেই না তাহলে নাক কান রেখে কি লাভ? আহমেদের এরকম ব্যস্ততার মধ্যেই হঠাৎ করে রোজা চোখ বন্ধ রেখেই শক্ত কণ্ঠে ফট করে বলে উঠল, অসভ্যের মতো আমার দিকে এভাবে তাকিয়ে থাকা বন্ধ করুন, অস্বস্তি হচ্ছে আমার। আহমেদ চমকে যায়। চোখ বন্ধ করে থাকা রোজার দিকে তাকিয়ে বলে, তুমি ঘুমোওনি? রোজা এইবার চোখ খুলে উঠে বসে বলে, ঘুমিয়েই তো ছিলাম, আপনি তো স্বাদের ঘুমটা ভেঙে দিলেন। যখন চুলে হাত দিয়েছেন তখনই ঘুম ভেঙে গিয়েছে। আর আমার এখন আগের মতো গভীর ঘুম নেই, খুবই পাতলা ঘুম। আহমেদ ঠোঁট গোল করে বোঝার ভঙ্গিতে বলে ওঠে। ও। রোজা এবার রাগান্বিত স্বরে বলে উঠল, দিলেন তো আমার শান্তির ঘুমটা ভাঙিয়ে। একটু শান্তিতে ঘুমোতে আসলাম, তাও ঘুমোতে দিলেন না। কত মাস পর এরকম দিনের বেলা ঘুমানোর সুযোগ পেয়েছি। আমার শান্তি আপনার সহ্য হয় না, তাই না? আহমেদ আহম্মক বনে তাকিয়ে রইল। তার এখন মনে হচ্ছে সে ভুলবশত রোজার ফ্ল্যাটে চলে এসেছে।
এবং রোজার কাঁচা ঘুমটা ভেঙে দিয়ে সে ঘোর অন্যায় করে ফেলেছে। আহমেদের এরকম হতভম্ব দৃষ্টি রেখে রোজা এবার ভালো করে চোখ খুলে শক্ত কণ্ঠে বলে উঠল, এই ওয়েট, আপনি এখন কি করছেন এখানে? আপনার না বিকেলবেলা আসার কথা? এত তাড়াতাড়ি এই দুপুর টাইমে কিসের জন্য ফ্ল্যাটে আসছেন? কাজ কাম নেই আপনার? আহমেদ এবার ক্ষেপে গেল। সেও একই রকম সুরে বলে উঠল, তোমার কাজ কাম নেই? তুমি কেন এখানে এসে এই ভর দুপুরে লেডি কুম্ভের মতো ঘুমাচ্ছ? আজ কোনো কেস নিয়ে কাজ নেই তোমার? রোজা অন্যদিকে ফিরে বলল, না নেই, আজ আমি ছুটি নিয়েছি। আহমেদ যেন অবাক হয়ে গেল। তুমি ছুটি নিয়েছো? বলো কি? এটাও বিশ্বাস করতে হবে? গত 1 বছর ধরে তো তোমাকে শুক্রবারেও কাজ করতে দেখেছি। রোজা উত্তর দিল না। আহমেদ এবার ভাবলো রোজাকে একটু খেপাবে, তাকে তো এতদিন বেশ জ্বালিয়েছে। আহমেদ এবার একটু ভাব নিয়ে বলল, এনিওয়ে, তুমি আমার ফ্ল্যাটে কি করে আসলে? আর যেভাবেই আছো না কেন, তুমি আসলে কেন? এভাবে আমাকে না জানিয়ে আমার ফ্ল্যাটে চলে এসেছো, আশ্চর্য। যতই হোক, আমি একজন অবিবাহিত সুদর্শন পুরুষ। আহমেদের কথাটা শেষ হওয়ার আগেই রোজা ফট করে আহমেদের দিকে তাকালো। ভ্রু কুঁচকে অদ্ভুতভাবে তাকিয়ে রয়েছে রোজা। 3 বছর আগে বিয়ের পাট চুকিয়ে এই লোক এখন নিজেকে কোন হিসেবে অবিবাহিত বলে দাবি করে? আবার বলে কিনা সুদর্শন। রোজার চোখের ভাষা বুঝতে পেরে আহমেদ আড়ালে মুচকি হেসে বলল, না মানে, আমি তো একা একা থাকি। এভাবে আমাকে না বলে হঠাৎ করে ফ্ল্যাটে চলে আসলে ব্যাপারটা আমার ফ্যান ফলোয়ার্সরা ভালোভাবে নাও দেখতে পারে। আচ্ছা, ফরগেট ইট। এসেই যখন পড়েছো, কি আর করার। তো হঠাৎ কি মনে করে তুমি এলে? বিষয়টা কি? আহমেদ ভেবেছিল রোজা হয়তোবা অস্বস্তিতে পড়বে বা ইতস্তত বোধ করবে, কিন্তু আহমেদের চিন্তা ভাবনাতে কয়েক লিটার ড্রেনের পানি ঢেলে রোজা বাঁকা হেসে আহমেদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আপনি যখন অসভ্য নির্লজ্জ হয়ে হুটহাট করে ভূতের মতো আমার ফ্ল্যাটে চলে যেতেন তখন কিছুই না। তখন সেটা আপনার সো কল্ড অধিকার। আর আমি আজ এসেছি দেখে আপনার খুব সমস্যা হচ্ছে, তাই না? কেন? আজকে এখানে অন্য কারোর আসার কথা ছিল নাকি? আপনার সেই গার্লফ্রেন্ড জেবা আসবে নাকি? আহমেদ ফট করে বলে উঠল, আস্তাগফিরুল্লাহ, মোটেও না। তুমি ওই চরিত্রহীন মহিলার কথা আবার বলছো কেন? তুমি সবসময় কেন ওই মহিলাকে আমাদের মধ্যে বিরিয়ানির এলাচের মতো ঢুকাও? আমি কখনোই মহিলার কথা বলেছি? রোজা এবার আহমেদের দিকে তাকিয়ে বলল, তাহলে চুপ থাকুন, পারলে ঠোঁট দুটোতে ফেভিকল লাগিয়ে রাখুন। আমাকে এখন ঘুমোতে দিন। বলেই রোজা শুয়ে পড়তে গেলে আবারও আহমেদের দিকে তাকিয়ে বলে উঠল, আরেকটা কথা, আমি এখানে আপনার সাথে হানিমুন করতে আসিনি। কাজ আছে আমার, কাজের জন্য আপনার ফ্ল্যাটে এসেছি। কাজ শেষ হলে চলে যাব। আহমেদ জিজ্ঞেস করতে চাইলো যে কি কাজ, কিন্তু তার আগেই রোজা আবারও বিছানায় শুয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আহমেদ একটা দীর্ঘশ্বাস ফেলল, তবে মনে মনে বেশ খুশি হলো। যে কারণেই আসুক না কেন, রোজা তো তার ফ্ল্যাটে এসেছে, এটাই অনেক। কিন্তু আহমেদের মনে এবার অন্য এক চিন্তা আসলো। ঘড়ির দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে রোজাকে উদ্দেশ্য করে বলল, তুমি দুপুরে খেয়েছো তো? রোজা ওদিক ফিরে থেকেই উত্তর দিল, আমার জন্য আপনাকে চিন্তা করতে হবে না। ডাইনিং টেবিলে খাবার রান্না করে রেখে এসেছি। নিজে গিয়ে গিলে আসুন, যান। আমি সার্ভ করে দিতে পারবো না। আহমেদ আর এক দফা চমকে গেল। চোখ বড় করে তাকিয়ে রইল ওপাশে মুখ ফিরিয়ে থাকা রোজার দিকে। রোজা তার জন্য রান্না করেছে? তার মানে রোজা তার রান্নাঘরে ঢুকেছে? হঠাৎ করেই আহমেদের এই মুহূর্তে পরিবেশটা সংসার সংসার অনুভব হতে শুরু করলো। আহমেদ নিশ্চিত হওয়ার জন্য রোজাকে উদ্দেশ্য করে বলল, তুমি আমার জন্য? মানে সত্যি আমার জন্য রান্না করেছো? সত্যি তো? শুধু আমার জন্য? এবার আর ওপাশ থেকে কোনো রকম জবাব আসলো না। আহমেদ জবাব না পেলেও বুঝে গেল। অন্যরকম এক প্রশান্তি অনুভব করলো বুকের ভেতর। তার আর জবাবের দরকারও নেই।
মুচকে হেসে দ্রুত ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আজ রোজা খেয়ে থাকুক আর না থাকুক তার কোনো কিছু যাই আসে না। রোজা তার জন্য রান্না করেছে, সেই রান্না পারলে আহমেদ একাই খাবে, কাউকে এর ভাগ দেবে না। আহমেদ ওয়াশরুমে ঢুকে পড়ার পর রোজা মুখ ফিরিয়ে ওয়াশরুমের দরজার দিকে একবার তাকালো। ঠোঁটের কোণের মুচকি হাসি দেখা গেল, সেকেন্ডের মধ্যে সেই মুচকি হাসিটা মিলিয়ে গেল। আজ আহমেদ স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে পড়ার পরেই রোজা ফ্ল্যাটে চলে আসে। একটু আগেই সমস্ত রান্না বান্না করে রেখেছে সে। কিছু একটা ভেবে রোজা এবার বিছানার পাশ থেকে নিজের ফোনটা নিয়ে সৌরভকে কল করে বলল, সৌরভ, আমার জিনিসপত্রগুলো যেগুলো তোমাকে দিয়ে পাঠিয়েছিলাম ওগুলো কোথায় রেখেছো? ওপাশ থেকে কি বলল শোনা গেল না। রোজা এবার সতর্ক হয়ে বলল, তোমার স্যার আবার ওই রুমে যাবে না তো? ওকে ফাইন। তুমি এখন কোথায় আছো? রিয়াদদের সাথে? কথা শেষ করে ফোনটা বিছানার পাশে রেখে রোজা আবারও ঘুমানোর উদ্দেশ্যে ঠিক করে শুয়ে পড়ল। সে আসলেই ভোরবেলা থেকে অনেক দৌড়াদৌড়ি করেছে, যাতে বাকি অফিসিয়াল কাজগুলো সব শেষ করে আহমেদ আসার আগেই এই ফ্ল্যাটে এসে পৌঁছতে পারে। ডাইনিং টেবিলের উপর সাজানো খাবারগুলো দেখে বেচারা আহমেদের মাথা চক্কর দিয়ে ওঠে। এই মেয়েটা রান্না করেছে ভালো কথা, তাই বলে এত কিছু? খাবারগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর আহমেদের বুকের মধ্যে এক অদ্ভুত আনন্দ জাগে। অনেক দিন হয়ে গেছে রোজার হাতের রান্নার স্বাদ তো সে ভুলেই গিয়েছিল। আহমেদ খাবারের সুগন্ধে মুগ্ধ হয়ে টেবিলে বসে। রোজা আহমেদের জন্য খুব যত্ন করে কয়েকটি বিশেষ খাবার রান্না করে রেখেছে। টেবিলের ওপর সাজানো যেন রোজার হাতের ছোঁয়ায় এক নতুন রূপ নিয়েছে। প্রথমেই আছে ধোয়া ওঠা মাটন বিরিয়ানি, যেটা আহমেদের সবচেয়ে বেশি পছন্দ। জাফরান আর ঘিয়ের সুগন্ধে ভরা, মাংসের প্রতিটি টুকরো নরম আর মশলার স্বাদ মাখানো, ওপরে কুচানো বাদাম, কিশমিশ আর ভাজা পেঁয়াজ ছড়ানো। পাশে আছে গরম গরম রেশমি কাবাব, যেটা মাখন এবং ক্রিমের মিশ্রণে তৈরি। আরেকটি থালায় রাখা হয়ে রয়েছে মাছের ভুনা, মাখা মাখা, তেলে ভাজা পেঁয়াজ, টমেটো আর কাঁচা মরিচের মিশ্রণে তৈরি, যার গন্ধ একেবারে নস্টালজিক করে তুলছে আহমেদকে। আরও আছে বাটার চিকেন, মাখনের নরম আর ক্রিমি সস, কড়া মশলার সঙ্গে মুরগির টুকরো ডুবিয়ে রাখা। শেষে আছে মিষ্টি দই আর ফালুদা, ছোট্ট একটি বাটিতে সাজানো। রোজা খাবারগুলো সুন্দর করে টেবিলের উপর সাজিয়ে রেখেছে, প্রতিটি থালা ঢেকে রাখা যাতে গরমটা বজায় থাকে। একটি ফুলদানি সাজানো আছে টেবিলের মাঝখানে, যেখানে কয়েকটি তাজা ফুল রাখা, মনে হয় তাড়াহুড়োতে আহমেদের বাগান থেকেই তুলে এনেছে। টেবিলের প্রতিটি কোণেই তার যত্ন আর ভালোবাসার ছাপ স্পষ্ট। আহমেদ পুরোপুরি হতভম্ব হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না সে। তার মাথায় এটা ঢুকছে না যে রোজা কয়জনের খাবার রান্না করেছে আর এত কিছু খাবে আহমেদ। তবে আহমেদের এটা ভেবে ভালো লাগলো যে তার পছন্দের খাবারগুলো রোজার মনে আছে। আগে ভার্সিটির দিনগুলোতে রোজা মাঝে মাঝে রান্না করে আহমেদের জন্য নিয়ে যেত, আর আহমেদ তৃপ্তি সহকারে রোজার হাতের রান্না খেত। যাক, আজ আবারও প্রেয়সীর হাতের রান্না খাওয়ার সুযোগ হয়েছে, কোনো মতেই হাতছাড়া করা যাবে না। আহমেদ মুচকি হেসে টেবিলে বসে পড়ল। চোখ বন্ধ করে খুব আবেশের সাথে খেতে থাকলো আহমেদ। প্রতিটি লোকমাই তার মধ্যে এক এক রকম আবেগ উকি দেয়। অস্থিরতার মাঝে প্রশান্তি, মুগ্ধতা আর ভালোবাসার এক গভীর অনুভূতি। রোজার হাতের রান্না যেন তার সমস্ত ব্যস্ততা আর একাকিত্ব মুছে দিচ্ছে। প্রতিটি স্বাদে, প্রতিটি মুহূর্তে সে বুঝতে পারে তার জীবনে রোজার অবস্থান কতটা গভীর। খাওয়া দাওয়া শেষ করে আহমেদ ধীরে ধীরে ঘরে ঢুকলো। এবার মনে হয় রোজা বেশ গভীর ঘুমেই গিয়েছে। ভারী নিঃশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে। আহমেদ পা টিপে টিপে রুমে ঢুকে শার্ট খুলে একটা পাতলা টি শার্ট পরে নেয়। এরপরে ধীরে ধীরে এসে বিছানার কাছে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। ঠোঁট কামড়ে কিছু না ভেবেই ফট করে রোজার পাশে শুয়ে পড়ে। পায়ের কাছ থেকে পাতলা কম্বলটা নিয়ে রোজার পা ঢেকে দেয়। এরপরে রোজার থেকে কিছুটা দূরত্ব নিয়ে শুয়ে পড়ে। যতই হোক, ঘুম থেকে উঠে যদি বাঘিনী দেখে আহমেদ তার একদম কাছাকাছি শুয়ে আছে, তাহলে গলায় কলসি বেঁধে ছাদ থেকে একদম ফেলে দেবে। ঘরটি নীরব, কেবল বাইরে থেকে আসা হালকা বাতাসের আওয়াজ শোনা যায়।
রোজার গা থেকে আসা মৃদু গন্ধ তার কিছু স্মৃতি মনে পড়িয়ে দেয়। আহমেদ চোখ বন্ধ করে রোজার উপস্থিতির কাছাকাছি পৌঁছয়। মনে হয় যেন সময় থেমে গেছে। একটু করে এগিয়ে যায় রোজার দিকে, এমনভাবে এগোচ্ছে যাতে সে নিজেও টের না পায়। সে রোজাকে দেখছে, তার ঘুমন্ত মুখ এক শান্তির মূর্তি। হালকা আলোয় রোজার চেহারা যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে, পাপড়ির মতো কোমল।